হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লেটস লার্ন উইথ জয় ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটা চ্যাপ্টার বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। তো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেটা হলো অনুপাত সমানুপাত ক্রমিক সমানুপাতের পরিচিতি নিয়ে আলোচনা করব। তারপর আমরা দেখব সমানুপাতের ধর্মাবলীগুলো, অর্থাৎ সমানুপাত কী কী ধর্ম মেনে চলে। তারপর আমরা দেখব কিছু গাণিতিক সমস্যার সমাধান। তো চলুন শুরু করা যাক। আমরা অনুপাত নিই। অনুপাত কাকে বলবো? অনুপাত আমরা তাকে বলবো, আমরা দুইটা সমজাতীয় রাশি নিব। অনুপাত হওয়ার জন্য প্রথম শর্ত হলো দুইটা সমজাতীয় রাশি হইতে হবে। যেমন একজনের বয়সের সাথে আরেকজনের বয়স তুলনা করা, একজনের টাকার পরিমাণের সাথে আরেকজনের টাকার পরিমাণ তুলনা করা, একজনের গাড়ির সংখ্যার সাথে আরেকজনের গাড়ির সংখ্যা তুলনা করা। তো এইভাবে আমরা দুইটা একই জাতীয় রাশি নিব। তো দুইটা একই জাতীয় রাশি একটা অপরটার কত গুণ বা কত অংশ, এইটা আমরা একটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো ওই ভগ্নাংশটিকেই বলা হবে আমাদের অনুপাত। তো ধরুন আমি বললাম আবিদ এর বয়স হলো সাজিদের বয়সের দ্বিগুণ। কি বললাম? আবিদের বয়স সাজিদের বয়সের দ্বিগুণ। সো সাজিদের বয়স যদি হয় এক্স, তাহলে আবিদের বয়স হবে কি? আবিদের বয়স হবে, যেহেতু সাজিদের বয়স আবিদের বয়সের চেয়ে দ্বিগুণ, তাহলে আমরা বলবো 2x। তো এইটাকে যখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব, অর্থাৎ এইভাবে লিখব আবিদ বাই সাজিদ, তো তখন এটা কি আসবে? 2x বাই হলো x, কাটাকাটি করলে যেটা আসে নিচে 1 উপরে 2, অর্থাৎ 2:1, অর্থাৎ 2:1। সো এই যে ভগ্নাংশটা পাইলাম, তো এই ভগ্নাংশটা কি পাইলাম? ভগ্নাংশ থেকে আমরা একটা অনুপাত পাইলাম। তাহলে এরকম যখন একজনের দুইটা সমজাতীয় রাশি একটা অপরটার কত গুণ, সেটাকে আমরা যে ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করলাম, এবং ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করলে এই ভগ্নাংশটা যেটা পাইলাম অর্থাৎ 2/1, এটাই আসলে 2:1, এবং এটাকেই বলবে আমাদের অনুপাত। আচ্ছা, এখন আসি, অনুপাত গেল। তো অনুপাতে আমাদের দুইটা রাশি থাকে। যেমন ধরুন আমি দুইটা সমজাতীয় রাশি নিলাম, একটা হলো পি আর একটা হলো কিউ। তো এর অনুপাত বের করব আমরা। এর অনুপাত বের করলে আমরা কি লিখব? পি অনুপাত কিউ। তো এই যে পি অনুপাত কিউ, এখানে দুইটা রাশি আছে। কি আছে? দুইটা রাশি। তো প্রথমে যে রাশিটা আছে এটাকে আমরা বলবো পূর্ব রাশি। প্রথম যে রাশিটা আছে এটাকে আমরা বলবো পূর্ব রাশি। আচ্ছা, আসি তারপর পরে যেটা আছে, এটা যেহেতু পূর্বে ছিল তাই এটা পূর্বের রাশি বা পূর্ব রাশি। আর এই রাশিটা কি আছে? পরে, তাহলে এটাকে বলবো আমরা উত্তর রাশি। কি রাশি? উত্তর রাশি। সো একটা অনুপাতে আমাদের সাধারণত দুইটা রাশি থাকবে। এর মধ্যে প্রথম রাশিটাকে আমরা বলবো পূর্ব রাশি, পরের রাশিটাকে বলবো উত্তর রাশি। আচ্ছা, এখন আসি সমানুপাতে। তো প্রথমত আসি, সমানুপাত কি হবে? সমান অনুপাত। তার মানে এখানে হবে দুইটা অনুপাত। সাপোজ আমি একটা অনুপাত বললাম A:B, তো এই একটা অনুপাত যখন আরেকটা অনুপাতের সমান দেখা হবে, যেমন আমি আরেকটা অনুপাত বললাম C:D, আরেকটা অনুপাত লিখলাম আমি C:D। তো এই যে A:B আর C:D এটা যখন সমান লেখা হবে, তখন এটাকে বলা হবে সমানুপাত। অর্থাৎ দুইটা অনুপাত যখন একটা অনুপাত যখন আরেকটা অনুপাতের সমান লেখা হয়, তখন সেটাকে আমরা বলি সমানুপাত। এখন আসুন, সমানুপাতে আমাদের এই যে অনুপাত, এই দুইটা একই রাশি হতে হবে, মানে সমজাতীয় রাশি। এই দুইটা সমজাতীয় রাশি হতে হবে, কিন্তু এটা নট নেসেসারি যে এই রাশিটা, এই অনুপাত আর এই অনুপাত সমজাতীয় হইতে হবে। অর্থাৎ অনুপাত দুইটা সমজাতীয় হইতে হবে না, কিন্তু এই দুই পাশের এই অনুপাতটা সমজাতীয় হতে হবে, এইটা সমজাতীয় হতে হবে, কিন্তু এইটা আর এটা কি সমজাতীয় হওয়ার প্রয়োজন নেই। তো এটা গেল আমাদের সমানুপাত। এখন আসি ক্রমিক সমানুপাত। ধরুন এরকম একটা সমানুপাত দেখা গেল যে তিনটা রাশি আছে A, B আর হলো C। এখন এই তিনটা রাশির মধ্যে
আমাকে বলা হলো যে প্রথম যে দুইটা যে রাশি এ আর বি, এই দুইটা রাশির যে অনুপাত আর বি আর সি এই দুইটা রাশির অনুপাত অর্থাৎ সমান। তো এরকম বলা হলো এ বি এর অনুপাত আর হলো বি সি এর অনুপাত, এই দুইটা অনুপাত সমান। তো এরকম যখন তিনটা রাশি থাকে এবং প্রথম তো এর মধ্যে প্রথমটা দ্বিতীয়টা এর যে অনুপাত এবং দ্বিতীয়টা তৃতীয়টা এর অনুপাত যখন সমান হয় তখন সেটাকে বলা হবে ক্রমিক সমানুপাত। তো ক্রমিক সমানুপাতে আসলে কি আসে দেখি আমরা তাহলে সেখানে আসে এ বাই বি আর এখানে আসে বি বাই সি। আচ্ছা, তো এখন এটা যদি আমরা আর গুণন করি তাহলে কি পাবো? বি আর বি গুণ করলে বি স্কোয়ার আর এ আর সি গুণ করলে পাবো এসি। তাহলে আমাদের ক্রমিক সমানুপাত আমরা কাকে বলবো? ক্রমিক সমানুপাত তাকেই বলবো যে যখন তিনটা রাশি এ বি সি এই তিনটা রাশি ক্রমিক সমানুপাতি হবে যদি এইচ টু বি ইজিকালস টু বিস টু সি হয়, অর্থাৎ বি স্কোয়ার ইজিকালস টু এসি হয়। অর্থাৎ কোনো অনুপাত যদি এরকম হয় বি স্কোয়ার ইজিকালস টু এসি, তখন সেই অনুপাতটাকে বলবো আমরা ক্রমিক সমানুপাত। তাহলে মোটামুটি আমরা অনুপাত, সমানুপাত, ক্রমিক সমানুপাত জেনে গেলাম এই জিনিসগুলো আসলে কি বুঝায়। তো এখন আসি আমরা সমানুপাতের আসলে কিছু ধর্ম আছে, অনুপাত কিছু ধর্ম বা নিয়মাবলী মেনে চলে, তো সেইগুলো আমরা একটু দেখি। ধরুন একটা অনুপাত এরকম আছে এ ইজ টু বি ইজিকালস টু সি ইজ টু ডি, অর্থাৎ এটাকে যদি আমরা লিখতে পারি এ বাই বি আর এটাকে লিখতে পারি আমরা সি বাই ডি। তো এই অনুপাতটাকে ব্যস্তকরণ কখন করব? আমরা যখন এটাকে এইভাবে লিখব, ঠিক এই অনুপাতটাকে উল্টায় দিব, অর্থাৎ বি বাই এ দুই পাশে আমরা যখন এটাকে উল্টায় দিব তখন এটা হয়ে যাবে আমাদের ব্যস্তানুপাত। অর্থাৎ তখন আমরা এই অনুপাতটাকে লিখব কি বি ইজ টু এ সমান ডি ইজ টু সি। অর্থাৎ এ ইজ টু বি ইজিকালস টু সি ইজ টু ডি যদি হয় তাহলে এই অনুপাতে ব্যস্তানুপাত কী হবে? বি ইজ টু এ ইজিকালস টু ডি ইজ টু সি। লাইক আমাদের একটা অনুপাত বলা হলো এরকম যে 3:5 ইজিকালস টু বলা হলো আমাদের 6:10। তো এটা একটা সমানুপাত। এটাকে আমরা ব্যস্তকরণ করলে কি লিখবো? এটাকে ব্যস্তকরণ করলে আমরা লিখতে পারি 5:3 ইজিকালস টু 10:6। অর্থাৎ একটা অনুপাতের ব্যস্তানুপাত হবে এরকম। সো এই গেল ব্যস্তানুপাত। এখন আসি একান্তর। আমরা একান্তর কাকে বলবো? একটা অনুপাত যদি এরকম হয় আমার এ অনুপাত বি ইজিকালস টু সি অনুপাত ডি, তো এই অনুপাতটা আমরা এটাকে কি লিখতে পারি? এ বাই বি ইজিকালস টু সি বাই ডি। তো এটাকে যখন আমরা এইভাবে লিখতে পারি একান্তরকরণ করলে এ বাই সি ইজিকালস টু বি বাই ডি। এই যে এই পাশের এটা এই পাশে চলে আসলো আর এই পাশে এটা আর্গুণ হয়ে ওই পাশে চলে গেল, এই জিনিসটাকে বলা হবে একান্তরকরণ। এই জিনিসটাকে কি বলা হবে? একান্তরকরণ। তাহলে আমরা অনুপাতের বেলায় একান্তরকরণ ব্যাপারটাও কি করতে পারি। তাহলে অনুপাতে আমরা ব্যস্তকরণ করতে পারি, অর্থাৎ অনুপাতটাকে উল্টায় দিতে পারি, আমরা একান্তরকরণ করতে পারি। তারপর আমরা দেখব যোজন। ধরুন আমার একটা অনুপাত আছে এরকম এ বাই বি ইজিকালস টু সি বাই ডি, এরকম একটা অনুপাত আছে। তো আমরা জানি যে এটা একটা সমীকরণও বটে, যেহেতু দুই পাশে দুইটা বীজগাণিতিক রাশি আছে। তো আমরা জানি বীজগাণিতিক রাশি দুই পাশে কী করা যায়? একই সংখ্যা যোগও করা যায়, একই সংখ্যা বিয়োগ করা যায়, একই সংখ্যা দ্বারা গুণ করা যায়, একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তো সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে কী করতে পারি? একই সংখ্যা যোগ করতে পারি। ধরুন আমি এখানে একই সংখ্যা এ বাই বি এর সাথে 1 যোগ করলাম, এই পাশে আমরা সি বাই ডি এর সাথে 1 যোগ করলাম। তাহলে এটাকে কী পাবো? এখানে নিচে বি লসাগু, এটা নিচে মনে 1 আছে, তাহলে 1 আর বি এর লসাগু বি, বিকে বি দ্বারা ভাগ করলে 1, 1কে এ দ্বারা গুণ করলে এ, প্লাসের প্লাস। তারপরে বিকে মনে 1 দ্বারা ভাগ করলে আসবে কি বি, বিকে বি দ্বারা 1 দ্বারা গুণ করলে বি আসবে। একইভাবে করলে এটা আসবে কি ডি, নিচে উপরে সি প্লাস ডি। এই যে জিনিসটা 1 যোগ করলাম দুই পাশে, যার কারণে আমার কি হলো? এখানে এই পাশে হরে লবে চলে আসছে এ প্লাস বি, এখানে সি প্লাস ডি চলে আসছে। এই জিনিসটা হলো গিয়ে যোজন, অর্থাৎ লবের সাথে নিচের যে হরটা আছে এটা যোগ করা,
দুই পাশে, এটাকে বলা হয় যোজন। তাহলে আমরা একটা বীজগাণিতিক সমানুপাতের কী করতে পারি, যোগও বের করতে পারি। তো আসুন, এটা হলো, এটাকে বলা হয় যোজন, অর্থাৎ আমি হরটাকে লবের সাথে যোগ করে দেব দুই পাশেই। এখন যদি বিয়োজন আসি, ধরুন ওই বীজগাণিতিক রাশি অর্থাৎ এই অনুপাতটাই নিলাম a/b c/d। তো এখন এই বিয়োজন মানে বিয়োগ করা, তাহলে আমরা জানি একই রাশি যোগও করা যায়, একই রাশি বিয়োগও করা যায়। তাহলে এটাকে আমরা বিয়োগ করি, a/b -1, তো c/d -1। সো এটাকে কি লেখা যায়, b a - b, এটাকে লেখা যায় আমার d c - d। এই জিনিসটাকে বলা হবে বিয়োজন। তাহলে আমরা একটা সমানুপাতের ব্যস্তকরণ করতে পারি, একান্তরকরণ করতে পারি, যোজন করতে পারি, বিয়োজন করতে পারি। আবার একই সাথে আমরা যোজন বিয়োজন করতে পারি, যেটা আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একই সাথে আমরা কী করতে পারি, যোজন বিয়োজনও করতে পারি। যেমন আমার একটা অনুপাত আছে a/b, আর একটা হলো c/d। তো যোজন বিয়োজন করলে কি করব, ওপরে যোগ করব, নিচে বিয়োগ করব। এবং এটা কিভাবে করব, আমরা প্রথমে ওপরে নিচে, ওপরে যেটা আছে সেটা লিখে নিব, অর্থাৎ ওপরে কী আছে এখানে a, সো ওপরে নিচে a লিখে নিব। ওকে, তারপর আমরা ওপরে একটা প্লাস সাইন দিব, নিচে একটা মাইনাস সাইন দিব। এরপর নিচে যেটা আছে এটা উপরে নিচে লিখে দিব, তাহলে নিচে b আছে, এটা উপরে নিচে লিখে দেব। এটা হয়ে গেল যোজন বিয়োজন। তো এই পাশেও একই কাজ করব, যেহেতু আমাদের এক পাশে কাজ করলে হবে না, দুই পাশে করতে হবে। সো এখানে কী করবো, উপরে নিচে c লিখে দিব, এখানে প্লাস দিব, এখানে মাইনাস দিব, তারপর কী করে লিখে দিব, নিচে যেটা আছে সেটা, অর্থাৎ উপরে নিচে d লিখে দিব। তাহলে এইটা যেটা পাওয়া গেলো এটাকে বলা হয় যোজন বিয়োজন। এটাকে কি বলা হয়, যোজন বিয়োজন। এটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। এটা উপর নিচে যোগ করা যায়, অনেকগুলো অঙ্কের সমাধান আমরা এটা দিয়ে করতে পারবো। আচ্ছা, তারপরে যেটা সেটা হইলো গিয়ে আমাদের যদি এরকম একাধিক মানে একটা সমানুপাতে অনেকগুলো পদ থাকে, অনুপাত থাকে, যেমন a/b, এখানে আসলো আমার c/d, এখানে থাকলো e/f, এখানে থাকলো g/h। এরকম যদি একটা অনুপাত থাকে, তাহলে আমি অনুপাতের উপরের রাশিগুলোকে যোগ করে দিতে পারি, নিচের রাশিগুলোকেও যোগ করে দিতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি a + c + e + g, আর নিচে লিখতে পারি b + d + f + h। তো উপরে নিচে এই কাজটা কি আমরা করে দিতে পারি। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব, সমাধান দেখব। দেখি আমাদের যে প্রশ্নটা আছে, 1 নম্বর প্রশ্ন, দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে যেটা দেওয়া আছে সেটা a মিটার ও b মিটার। এটা যদি হয় তাহলে আমাদের এদের ক্ষেত্রফল কী করতে হবে, এদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। অর্থাৎ দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার ও b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা, আমরা নিশ্চয়ই জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কী ছিল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো গিয়ে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। সুতরাং এটাকে যদি আমরা সমাধান করি, আচ্ছা এখানে আমরা যেটা আছে প্রথম বর্গক্ষেত্র যেটা a মিটার, সুতরাং এখানে আমরা লিখে দিব যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত আছে a, তাহলে এটা কি হয়ে যাবে a স্কোয়ার, আর ক্ষেত্রফল হয়ে যাবে বর্গ। তাহলে এখানে মিটার আছে, হয়ে যাবে এটা বর্গ মিটার। কি হয়ে যাবে, বর্গ মিটার। ওকে, এখন আসি আমরা দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সো দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আসবে, এটা যেহেতু b মিটার আছে তাহলে আসবে b স্কোয়ার বর্গ মিটার। তাহলে আমরা দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন এদের অনুপাতটা লিখব। সুতরাং ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত যেটা আসবে সেটা কত আসবে, প্রথম ক্ষেত্রফলের a স্কোয়ার, তাহলে a স্কোয়ার অনুপাত দ্বিতীয় ক্ষেত্রফলের b স্কোয়ার, তাহলে এটা হবে b স্কোয়ার। এটাই হলো কি আমাদের অ্যান্সার। জিনিসগুলো খুবই ইজি যদি আমরা জিনিসগুলো বুঝে ফেলি। তো আবার বলি, এখানে কি আছে, দুইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা a মিটার আর একটা হলো b মিটার, এদের ক্ষেত্রফলের অনুপাত চাইছে। তো আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার।
এখন যেহেতু প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ মিটার দেওয়া আছে, সো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ মিটার, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল বি মিটার, তাহলে এটার ক্ষেত্রফল হবে বি স্কোয়ার বর্গ মিটার। এখন এদের অনুপাত কত হবে? এদের অনুপাত হবে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। আচ্ছা, আমরা দ্বিতীয় সমস্যাটা একটু দেখি। এখানে কি বলছে, একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ একটা বৃত্তের ক্ষেত্রফল একটা বর্গের ক্ষেত্রফলের সমান যদি হয়ে থাকে তাহলে এদের পরিসীমার অনুপাত কত। তাহলে এখানে এই অঙ্কটার জন্য আমাদের কী কী লাগবে? আগে বৃত্তের ক্ষেত্রফল জানা লাগবে, বর্গের ক্ষেত্রফল জানা লাগবে, তারপরে হলো গিয়ে আমাদের বৃত্তের পরিসীমা জানা লাগবে। বৃত্তের পরিসীমা মানে বৃত্তের পরিধিকেই বৃত্তের পরিসীমা বলে। আর আমাদের জানা লাগবে যেটা, সেটা হলো বর্গের পরিসীমা। তো আমরা জানি যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। সো সেটাই আমরা লিখব যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। কি হবে? পাই আর স্কোয়ার। আচ্ছা, আর বর্গ আমরা জানি বর্গের হলো বাহুর সাথে সম্পর্কিত, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে এর ক্ষেত্রফল কত আসবে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল হলো বর্গের বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার। সো এটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটা ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন বলছে এদের পরিসীমার অনুপাত কত। তাহলে আমরা বৃত্তেরও পরিসীমা বের করব, বর্গেরও পরিসীমা বের করব। আবার বৃত্তের পরিসীমা বলতে বৃত্তের পরিধিকে বোঝায়, এটা বারবার মাথায় রাখতে হবে। তাহলে বৃত্তের পরিসীমা কি আসবে? এটা সেটা হলো 2πr। কি আসবে? 2πr। আর বর্গের, আচ্ছা, বর্গের পরিসীমা আমরা জানি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য কোনটা? এ। সো 4a। এটা বর্গ একক, এটা বর্গ একক, এটা হলো একক, এটা একক। আচ্ছা, এখন আমাদের যে যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো আমরা লিখে ফেললাম। এখন বলছে বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি লিখতে পারি না যে এ স্কোয়ার আর পাই আর স্কোয়ার দুইটা সমান? অবভিয়াসলি এটা আমরা লিখতে পারি, যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা লিখব কি এখানে, শর্ত মতে এ স্কোয়ার সমান পাই আর স্কোয়ার। এ স্কোয়ার সমান পাই আর স্কোয়ার, বর্গের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সমান। এখন আমরা এটাকে দুই পাশে রুট করে দিই। দুই পাশে রুট করে দিলে কি পাবো? এই পাশে রুট করলে পাবো এ, আর এই পাশে রুট করলে পাবো রুট ওভার পাই। আরকে রুট করলে পাবো আর স্কোয়ারকে রুট করলে আর পাবো, আর পাইকে রুট করলে রুট ওভার পাই। সো এই জিনিসটা পেলাম। এখন আমরা আমাদের কী বের করতে হবে? পরিসীমার অনুপাত। তাহলে এখানে আমরা লিখি, সুতরাং পরিসীমার অনুপাত, আচ্ছা, পরিসীমার অনুপাত কত হবে আমরা একটু দেখার চেষ্টা করি। এটার পরিসীমা হলো 2πr। আমরা বৃত্তটা দেখব। তাহলে বৃত্তের পরিসীমা হলো 2πr, আর বর্গের পরিসীমা কত? 4a। ওকে, তাহলে বৃত্তের পরিসীমা পেলাম 2πr, বর্গের পরিসীমা 4a। তাহলে উপরে বৃত্তের পরিসীমা, নিচে বর্গের পরিসীমা বসায় দিলাম, যেহেতু আগে বৃত্তক্ষেত্র আছে। আচ্ছা, এখন আসি আমরা 2πr এটাকে এটার মতোই রেখে দিলাম। আর এখানে আমরা দেখেছিলাম যে এর একটা মান পেয়েছিলাম। তাহলে 4 ইন্টু এখানে যে মানটা আছে, এর যে মানটা আছে এটা কী করে দিব? আমরা এখানে বসায় দেব। সো এটা হচ্ছে 4 ইন্টু রুট ওভার পাই আর। ওকে, এখন আমরা কাটাকাটি করতে পারি। সো কাটাকাটি করলে এখানে আর এখানে আর এটা চলে যায়, এখানে 2 দুগুণে 4। তাহলে আমরা কি পাইলাম? এখানে যেটা পাইলাম সেটা হলো ওপরে পাই আর নিচে পাইলাম যেটা, সেটা হলো 2 রুট ওভার পাই। এটাকে অনুপাত লিখলে আমরা কীভাবে লিখব? পাই ইজ টু 2 রুট ওভার পাই। সো এটাই হলো কি আমাদের অ্যান্সার। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা 3 নম্বর অঙ্কে আসি। এখানে কি বলছে? দুইটা সংখ্যার অনুপাত কী দেওয়া আছে? 3:4
4, অর্থাৎ আমাদের দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 আর এদের লসাগু দেওয়া আছে সংখ্যা দুইটা নির্ণয় করো। তাহলে এখানে আমার কি বের করতে হবে? সংখ্যা দুইটা। এখন সংখ্যা দুইটা তো দেওয়া নেই, তাহলে আমি কি করব? সংখ্যা দুইটা ধরে নিব। তাহলে ধরি কি ধরবো? সংখ্যা দুইটা ধরবো। সংখ্যা দুইটি যথাক্রমে, আচ্ছা সংখ্যা দুইটা কি ধরবো? দেখুন এখানে আমার অনুপাত দেওয়া আছে 3:4, সো আমি একটা সংখ্যা দেবো 3x আর একটা সংখ্যা দেবো 4x, অর্থাৎ এখানে যে অনুপাতগুলো দেওয়া থাকে এগুলো থেকে আমরা সংখ্যাগুলো ধরবো। সো একটা সংখ্যা ধরবো আমি 3x আর একটা সংখ্যা ধরবো 4x। তাহলে ধরি সংখ্যা দুইটা 3x ও 4x। আচ্ছা এখন কি বলছে যে লসাগু, তাহলে সংখ্যা দুইটা লসাগু বের করি। সুতরাং সংখ্যা দুইটির লসাগু। আচ্ছা আমরা লসাগু মানে কি সেটা কি জানি? আমরা জানি লসাগু মানে হলো গিয়া দুইটা রাশির কমন এবং আনকমন এই জিনিসগুলো নিয়ে যেটা পাবো সেটি হলো লসাগু। অর্থাৎ আমরা প্রথমে কমন যেগুলো আছে সেইগুলো নিব, এরপরে যেগুলো কমন নাই সেগুলো আমরা গুণাকারে নিব, তাইলে আমরা লসাগু পাবো। তো এখানে দেখি আমার প্রথমে এক্স কমন আছে, তাহলে এক্স নিয়ে নিলাম এক্স, আর এখানে 3 আর 4 এর মধ্যে কোনো কিছু কমন নাই, তাহলে দুইটাকে আমরা গুণাকারে নিব। গুণাকারে নিলে যেটা পাবো এখানে আমরা 3 4 12, তাহলে 12x। তাহলে আমরা সংখ্যা দুটো লসাগু পাইলাম 12x। আবার এখানে আমাদের লসাগু দেওয়া আছে 180, তাহলে নিশ্চয়ই আমার যে 12x আমি পাইলাম আর এই লসাগু যে 180 আছে দুটো অবশ্যই কী হবে? সমান হবে। তো আমরা তাহলে কী লিখতে পারি? যে শর্ত মতে আমার যে 12x আমি পাইলাম ম্যাথ থেকে আর ওখানে যেটা দেওয়া আছে 180 দুইটা সমান হবে। এখন আসুন তাহলে আমার কিসের মান বের করতে হবে? এক্সের মান। সুতরাং x = কি? 80, এখানে 12 গুণাকারে ছিল, সো এই পাশে এসে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 12 দ্বারা ভাগ করব। দেখি আমরা ভাগ করে কী পাই? 12কে 12। আচ্ছা এখন আর বিয়োগ করলে কত থাকে? 6 আর 0 60, তাহলে 5 12 60। সুতরাং আচ্ছা আমরা x = কত পাইলাম? 15। তাহলে x = যদি 15 হয় তাহলে আমাদের সংখ্যা দুইটা কী কী হবে? তাহলে এখানে আমরা বের করি। সুতরাং সংখ্যা দুইটি কি হবে? একটা হবে আমার 3x, অর্থাৎ 3 গুণ 15, 3 15 45। আরেকটা কি হবে? ও আরেকটা হবে 4x, 4x মানে হলো 4 গুণ 15, তাহলে 4 × 15 দ্যাট মিনস 60। তাহলে আমরা সংখ্যা দুইটা কী কী পেলাম? একটা 45 আর একটা। এখন আসছি আমরা 4 নম্বর অঙ্কে। এখানে কি বলছে? একদিন তোমাদের ক্লাসে দেখা অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যা অনুপাত 1:4, এবং অনুপস্থিত ছাত্র সংখ্যাকে আমাকে বলছে শতকরায় প্রকাশ করতে। তাইলে এখানে দেখুন অনুপস্থিত উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাইলে আমরা পিছনের অঙ্কে 3 নম্বর অঙ্কে কী করছিলাম? যখন অনুপাতটা দিয়েছিল তখন আমরা ওইটার সাথে x ধরে নিয়েছি। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কি করব? তাহলে অনুপস্থিত উপস্থিত ছাত্র সংখ্যা আমরা x আর 4x ধরে নেব, যেহেতু 1:4 আছে। ওকে, সেখান থেকে আমরা ছাত্র সংখ্যাটাকে অনুপাতে শতকরায় প্রকাশ করে ফেলবো। ওকে, তাহলে আমি প্রথমে কি করব? যে ধরি অনুপস্থিত ছাত্র কি x জন, আর উপস্থিত ছাত্র কতজন হবে? 4x, যেহেতু 4 আছে তাহলে 4x জন। আচ্ছা এখন ক্লাসের তাহলে মোট শিক্ষার্থী কত হবে? যতজন অনুপস্থিত ছিল তার যতজন উপস্থিত আছে তাদের যোগফলে কি মোট শিক্ষার্থী। তাহলে আমরা এখান থেকে মোট শিক্ষার্থীটা বের করে ফেলি। সুতরাং মোট শিক্ষার্থী, তাহলে শিক্ষার্থী কত হবে? x + 4x দ্যাট মিনস 5x জন। তাহলে এই যে 5x জনের ভিতরে, এই 5x জনের ভিতরে আমার উপস্থিত আছে x জন, তাহলে 100-র ভিতরে কত? শতকরা মানে কত? 100-তে কত? তো সেটাই আমরা কি লিখব? সুতরাং শতকরা
সরি অনুপস্থিত বের করতে বলছে, তাহলে শতকরা অনুপস্থিত। শতকরা অনুপস্থিত কত হবে? এখানে যেটা আছে মোট শিক্ষার্থীর সংখ্যা হবে নিচে, মোট শিক্ষার্থীর সংখ্যা নিচে হবে, তাহলে নিচে 5x আর অনুপস্থিত শিক্ষার্থী কতজন? x জন। আর এর সাথে যদি আমরা 100 দ্বারা গুণ করে দিই তাহলে কি হয়ে যাবে? আমার শতকরাটা বের হয়ে যাবে। তাহলে এটাকে কাটাকাটি করে কে কাটলে কাটা যায়, এখানে 100কে 5 দ্বারা কাটা যায়, 5 20 100, সো আসে কত? 20%। তাহলে শতকরা কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল? 20%। তো এটাই ছিল কি আমাদের অ্যান্সার। আচ্ছা, তো এখন আমরা আছি 5 নম্বর অঙ্কে। এখানে কি বলছে? একটা দ্রব্য ক্রয় করে 28% ক্ষতি বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত কত? তো এখানে কি বলছে? 28% ক্ষতি হয়েছে। তো আমরা জানি লাভ বা ক্ষতি যাই হয় না কেন সেটা কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে আমরা আগে ক্রয় মূল্যটা ধরে নিব। তাহলে ধরি এখানে যেটা লিখবো, দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? ধরে নিই সেটা 100 টাকা। দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই। আচ্ছা, যেহেতু তার 28% ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকা তার 28 টাকা ক্ষতি, তাহলে এটা বিক্রয় মূল্যটা কীভাবে বের হবে? সুতরাং দ্রব্যটির বিক্রয় মূল্য, যেহেতু তার 28 টাকা ক্ষতি হয়েছে, তাই আমরা 100 থেকে 28 বাদ দিলে কি বিক্রয় মূল্যটা পেয়ে যাবো। তাহলে 100 মাইনাস 28, এটা আসবে 72 এত টাকা। আচ্ছা, এখন আসি, এখন বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত কত? তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, জাস্ট এটাকে অনুপাত হিসেবে লিখে দিলে হয়ে যাবে। তাহলে সুতরাং বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত আছে? এটার 72, 72, ক্রয় মূল্য আছে 100। এখন দেখুন এটাকেও কি যায়? 4 দ্বারা ভাগ যায়, এটাকেও 4 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা এটাকে 4 দ্বারা ভাগ করে দিব। ভাগ করে দিলে এটা আসে 18, এটা আসে 25, 4 18 72, 4 25 100, এটাই আসলে আমাদের। আচ্ছা, এখন আসি এই অঙ্কটাতে। দেখুন এখানে কি বলছে? পিতা ও পুত্রের বয়সের, বর্তমান বয়সের যে সমষ্টি সেটি হলো 70 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তো 7 বছর পূর্বে তাদের বয়স অনুপাতটা ছিল হলো 5:2। 7 বছর পূর্বে তাদের বয়স অনুপাত কত ছিল? 5:2। 5 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে? অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ পুরোটাকে একত্রে করে ফেলছে। আচ্ছা, প্রবলেম নেই। তাহলে এখানে আমাদের অনুপাতটা দেওয়া আছে 7 বছর পূর্বের, তাহলে আমরা 7 বছর পূর্বে তাদের বয়স কত ছিল সেটাই ধরে নিব। ওকে, সো ধরি 7 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিল যথাক্রমে 5x ও 2x বছর। তো এটা ওই আগের কাহিনী, অর্থাৎ আমার অনুপাত দেওয়া থাকলে আমি সেটার সাথে x গুণ করে বলে দিব। তো যেহেতু 7 বছর পূর্বে তাদের বয়স 5:2 ছিল, তাহলে আমি ধরে নিলাম 7 বছর পূর্বে পিতা পুত্রের বয়স ছিল 5x ও 2x বছর। আচ্ছা, এটা ছিল 7 বছর আগের কাহিনী। বর্তমানে তো তাদের বয়স কি? 7 বছর আগে যেটা ছিল বর্তমানে কি বাড়ছে? কত বছর বাড়ছে? 7 বছর। তো সেটা কাদের বাড়ছে? পিতার জন্যও 7 বছর বাড়ছে, পুত্রের জন্য কি 7 বছর বাড়ছে। তাহলে বর্তমানে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে, তাহলে কি হবে? এই আগে 7 বছর আগে ছিল 5x পিতার বয়স, তাহলে বর্তমানে হবে 5x প্লাস 7 ও 7 বছর আগে পুত্রের বয়স ছিল 2x, তাহলে বর্তমানে কত হবে? 2x প্লাস 7 বছর। আচ্ছা, তাহলে গেল এটা। এখন আসি, বলছে পিতার পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। তার মানে কি? এই যে এটা পিতার বয়স আর হলো এই পুত্রের বয়স, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? আমরা 70 পাবো। তাহলে লিখি আমরা শর্ত মতে
5x প্লাস 7 প্লাস 2x প্লাস 7 ইজ ইকালস টু 70। আচ্ছা, তাহলে এখানে আমাদের 5x আর 2x কত x 7x, তাহলে 7x প্লাস 7 আর 7 যোগ করলে 14, তাহলে 7x প্লাস 14 ইজ ইকালস টু 70। ওকে, আচ্ছা তাহলে আসি 7x ইজ ইকালস টু, এখানে এই 14 প্লাস ছিল, তাহলে এই পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কার থেকে মাইনাস 70 থেকে, তাহলে 70 মাইনাস 14 ইজ ইকালস টু 56, তাহলে 7x ইজ ইকালস টু 56 বা x ইজ ইকালস টু তাহলে কত হবে 56 ভাগ 7। কেন ভাগ হবে, কারণ এখানে x গুণ আকারে ছিল, সো এসে এসে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করি 7 8 56, সো সুতরাং x ইজ ইকালস টু কত পাইলাম 8 পাইলাম। ওকে, তো এতটুকু যদি বুঝে থাকি তাহলে বর্তমানে পিতার বয়স, সো বর্তমান পিতার বয়স কত হবে তাহলে 5x প্লাস 7, এর মানে হলো 5 ইন্টু এক্স এর মান কত 8, তাহলে প্লাস 7, দ্যাট মিন্স 5 8 40 প্লাস 7 মানে কত 47 এত বছর। আচ্ছা, বর্তমানে পুত্রের বয়স কত হবে 2x প্লাস 7, তাহলে 2x প্লাস 7 2 ইন্টু 8 প্লাস 7, তাহলে 8 দুগুণে 16, 16 আর 7 কত 23, 16 আর 7 23। আচ্ছা, এখন আসি, এতটুকু হলো বর্তমানে, এখন বলছে 5 বছর পর তাদের বয়স অনুপাত কত, তাহলে 5 বছর পরেরটা বের করতে হবে, তাহলে উপরের অংশটা আমি মুছে দিলাম। 5 বছর পরের তাদের বয়স কি দুইজনেরই 5 করে বাড়বে, তাহলে সুতরাং 5 বছর পর পিতার বয়স কত হবে, এখানে আমাদের 47, তাহলে 47 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 52 বছর। ওকে, 5 বছর পর পুত্রের বয়স কত আসবে 23 ছিল, সো এখন আসবে 23 প্লাস 5 ইজ ইকুয়ালস টু 28 বছর। ওকে, এখন আমাদের কি করতে হবে, তাদের বয়সের অনুপাতটা বের করতে হবে, তাহলে আমরা অনুপাতটা বের করে ফেলি। সুতরাং পিতার বয়স অনুপাত পুত্রের বয়স, তাহলে কি আসবে এখানে, পিতার বয়স হলো 52 অনুপাত পুত্রের বয়স 28। আচ্ছা, এখন এই দুইটাকে দেখুন, এটাকে 4 দ্বারা ভাগ দিয়ে 4 13 52, এটাকে 4 দ্বারা ভাগ দিয়ে 4 7 28, তাহলে এটা আসবে 13, এটা আসবে 7, এটাই হবে কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার। তো এরকম হুবহু এরকম একটা অঙ্ক আছে আমাদের উদাহরণ 2-এ, সেটা আপনারা করার চেষ্টা করবেন নিজের, আশা করি পারবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন।